ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে ফেনী সহ কয়েক জেলার বিস্তীর্ণ জনপদ প্লাবিত। বন্যার কারণে ৩ বোর্ডের আজকের এইচএসসি পরীক্ষা স্থগিত। মাধ্যমিক ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ আজ। শিক্ষা বোর্ডের ওয়েবসাইট, নিজ প্রতিষ্ঠান সহ খুদে বার্তায় ফল জানতে পারবেন শিক্ষার্থীরা। এক দশক ধরে পরিত্যক্ত ভবনেই চলছে গোপালগঞ্জের ভাঙ্গারহাট নৌ তদন্ত কেন্দ্রের কার্যক্রম। ভয়াবহ আবাসন সংকটে পুলিশ সদস্যরা। এবং অভ্যুত্থানের স্বৈরাচারের বিরুদ্ধে মহাখালী রামপুরা এলাকায় কঠিন প্রতিরোধ ছিল ছাত্র জনতার। সড়ক ও রেলপথ অবরোধে গতি আসে আন্দোলনে। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি আমি বুশরা জাহানিমা। এবার বিস্তারিত। টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে বেড়েছে নদ নদীর পানি। বেড়িবাঁধ ভেঙে সদর সহ ফেনীর ৪ উপজেলায় অন্তত ৩০টি গ্রাম প্লাবিত হয়েছে। এছাড়া ভারী বৃষ্টিতে ডুবেছে উপকূলের কয়েক জেলা। ইতোমধ্যেই দেশের বিভিন্ন অঞ্চলে দেখা দিয়েছে আবাসন ও খাদ্য সংকট। প্রতিনিধিদের তথ্যে ডেস্ক রিপোর্ট। দুদিনের বিরামহীন বৃষ্টিতে অস্বাভাবিকভাবে বেড়েছে নদ নদীর পানি। এতে বিপর্যস্ত হয়ে পড়েছে উপকূলীয় ও পাহাড়ি এলাকার জনজীবন। সবচেয়ে ভয়াবহ অবস্থা ফেনীতে। সেখানে রেকর্ড বৃষ্টিপাতের কারণে মুহুরী, খাহুয়া ও সিলোনিয়া নদীর অন্তত ১৫ পয়েন্টে বাঁধ ভেঙে ৩০টির বেশি গ্রাম পানির নিচে চলে গেছে। প্লাবিত হয়েছে ঘরবাড়ি ও রাস্তাঘাট। বন্ধ হয়ে গেছে যান চলাচল। ফুলগাজী পৌরসভার মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছে। পানি ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। সন্ধ্যা ৭টা থেকে এখানে আসি এবং কিংবা ১৫ থেকে ২০ ফ্যামিলি পর্যন্ত আসি। আমরা এখানে অবস্থান লই গেছি। সমস্যা মনে করেন ঘরে পানি গলা হয়েছে, পরে আমরা চলে আসি। সবকিছু হয়ে গেছে। দুর্যোগে তথ্য আদান প্রদানের জন্য কন্ট্রোল রুম খুলেছে ফেনী জেলা প্রশাসন। ইতোমধ্যেই 15টি আশ্রয় কেন্দ্রে ঠাঁই নিয়েছেন ১১০০-র বেশি মানুষ। নির্মাঞ্চলে আটকে পড়াদের নিরাপদে সরিয়ে নিতে কাজ শুরু করেছে স্বেচ্ছাসেবক দল। যে কোনো দুর্যোগ মোকাবেলায় জেলা প্রশাসন প্রস্তুত রয়েছে এবং আমরা ইতিমধ্যেই জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির বিশেষ একটি সভা আমরা করেছি এবং আমরা এই তথ্য আদান প্রদানের জন্য আমরা কন্ট্রোল রুম ইতিমধ্যে খুলেছি। এইদিকে অতি বৃষ্টির ফলে ফেনী শহরেরও বিভিন্ন এলাকা পানির নিচে চলে গেছে। অলিগলি সহ ঘরবাড়ি, দোকানপাটে পানি ঢুকে পড়ায় জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। লক্ষ্মীপুরে গেল ৪ দিনে ভারী বর্ষণে সদরের বেশিরভাগ রাস্তা পানিতে তলিয়ে গেছে। পানি ঢুকে গেছে ঘরবাড়িতে। কয়েকদিনের টানা বর্ষণে আমাদের অত্র অঞ্চল আমাদের সব ডুবে পানির তলে তলিয়ে গেছে। টানা বৃষ্টিতে আবার বন্যা দেখা দিচ্ছে। আমাদের চলাফেরা করতে খুবই কষ্ট হয়। এছাড়া পটুয়াখালীতে মঙ্গলবার সকাল ৬টা থেকে পরবর্তী ২৪ ঘন্টায় ২০০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। পানিতে তলিয়েছে জেলা সদরের অনেক রাস্তা। ভাত খাইতে না, কাম কামাই কর দিয়া না আনতে বললে খাম কই গনে। বৃষ্টিতে পানি ভরে ঘর দুয়ার সব ভিজে গেছে, তলাই গেছে, চকুর উপরে বয়ে রয়েছি। বরিশালে গেল ২৪ ঘন্টায় ৮১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। মৌসুমী বায়ুর প্রভাবে ৩ দিন ধরে একটানা ঝরেছে বরিশালের আকাশ। এতে শহরের প্রধান প্রধান সড়ক সহ নির্মাঞ্চল তলিয়ে যায়। তাহসিন তারিন, মোহনা সংবাদ। বন্যা পরিস্থিতি জানাতে ফেনী ও পটুয়াখালী থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সুরঞ্জিত নাগ ও সহকর্মী খোকন হালদার। সরাসরি চলে যাচ্ছি তাদের কাছে। মানুষরা ৩ দিন ধরে পানির নিচে আছে। আমরা যেটি জেনেছি যে ফুলগাজী পত্রিকা পরপরে এখন আগামী গতকাল রাতে ছাগলনাইয়াতে প্রায় আরো 10টি গ্রাম এবং ছাগলনাইয়া সদর উপজেলা 10টি গ্রাম বন্যার পানিতে তলিয়ে গেছে। যেমনটি আমরা জেনেছিলাম যে এখন পর্যন্ত প্রায় 50,000 মানুষ পানিবন্দী রয়েছে এবং যেসব জায়গাতে পানিবন্দী অবস্থা আছে সেসব জায়গাতে বিদ্যুৎ এবং কি নেটওয়ার্ক বিচ্ছিন্ন রয়েছে। বিশেষ করে ফেনীর যে সদর উপজেলা এবং ছাগলনাইয়া গতকাল রাত্রি থেকে বন্যার পানিতে তলিয়ে আছে। আমরা যেটি জেনেছি যে এখানকার এবং কি বাহিনীর সদস্যরা, ফায়ার সার্ভিস
র্যাব এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে তারা উদ্ধার কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এছাড়াও আমরা যেটি জেনেছি যে গত বছরের বন্যার কারণে এই বছর মানুষ ভয়ে ও আতঙ্কে বিরাজ করছে তাদের মাঝে, এবং কি যারা তাদের বাড়িঘর ছেড়ে তারা নিরাপদ স্থানে ফিরে যাচ্ছে। আমরা যেটি জেনেছি ফেনীতে প্রায় 15,000-এরও বেশি মানুষ আশ্রয় নিয়েছে। তাদের বাড়ি ঘর সহায় সম্বল হারিয়ে তারা এখন আশ্রয় কেন্দ্রে তারা মাথা গুঁজে ঠাঁই নিয়েছে। এছাড়াও এবং কি যারা পানিবন্দী অবস্থা রয়েছে তাদের মধ্যে আবাসন এবং কি খাদ্য সংকট দেখা দিয়েছে। এইসব খাদ্য সংকটের কারণে তারা বিভিন্ন ধরনের সমস্যায় ভুগছে। এই যে প্রতি বছর জুলাই এবং আগস্ট মাসে যেভাবে বন্যা আক্রান্ত হচ্ছে মৌরি পাড়ের মানুষ বন্যা আক্রান্ত হওয়ার কারণেই তারা আসলে এটি মানে গত বছরের বন্যার রেশ কাটতে না কাটতেই এই বছর আবার নতুন করে তারা যে বন্যার সম্মুখীন হয়েছে, যে তারা নানা ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছে। আসলে এই বিষয়ে সরকার প্রশাসন এবং থেকে সর্বশেষ তথ্য এবার আমাদের সহকর্মী পটুয়াখালী থেকে যুক্ত হচ্ছে খোকন হাওলাদার। পটুয়াখালী পৌরসভা 7 নং ওয়ার্ডের ডিসি বাংলো দেখতে পাচ্ছেন, কিন্তু এই মুহূর্তে কিন্তু এই বৃষ্টি শুরু হয়েছে পটুয়াখালীতে। গত কয়েকদিন থেকেই কিন্তু হালকা এবং ভারী বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টির সঙ্গে কিন্তু আমরা মাঝে মধ্যে কিন্তু ঝড় হওয়া দেখতে পাচ্ছি, যার ফলে কিন্তু পটুয়াখালীতে কিন্তু এই যে টানা বৃষ্টির ফলে কিন্তু এখানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। জলাবদ্ধতার কারণে কিন্তু পটুয়াখালীর যে নিম্ন অঞ্চল রয়েছে সেই অঞ্চলগুলো কিন্তু অনেকটা প্লাবিত হয়েছে। বিশেষ করে রাঙাবালি, গলাচিপার বেশ কয়েকটি কিন্তু ইউনিয়ন ইতিমধ্যে কিন্তু পানিতে প্লাবিত রয়েছে, এবং এই প্লাবিতের ফলে কিন্তু ভেরিবাদের আশেপাশে যারা বসবাস করছেন তারা কিন্তু মানবতার দিন কাটাচ্ছে। আমি এই মুহূর্তে যে পৌরসভাটিতে রয়েছি সেই পৌরসভার কিন্তু বেশ কয়েকটি ওয়ার্ডে জলাবদ্ধতার কারণে কিন্তু এখানের যে সাধারণ জনগণ আছে তারা কিন্তু চরম ভোগান্তিতে রয়েছে। বিশেষ করে ড্রেনেজ ব্যবস্থা ভালো না থাকার কারণে কিন্তু পটুয়াখালীতে কিন্তু এই যে জলাবদ্ধতার কিন্তু সৃষ্টি হয়েছে। পটুয়াখালী পৌরসভার যে প্রশাসক রয়েছেন জামাল জুয়েল রানা, তার সাথে আমি কথা বলেছি। তিনি আমাদেরকে যেমনটা জানিয়েছেন যে আসলে টানা বর্ষণের ফলে পটুয়াখালী পৌরসভার যে জলাবদ্ধতা রয়েছে সেটা সাময়িক অসুবিধা হচ্ছে, দ্রুত কিন্তু তারা ব্যবস্থা নিচ্ছে যাতে জলাবদ্ধতা দ্রুত নিরসন হয়। আমি এখানে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে পটুয়াখালী ভিতরে এই যে স্থানটি রয়েছে কেন্দ্রীয় যে শিশু পার্ক স্থানটি, সেখানে কিন্তু হাঁটু সমান এখন পর্যন্ত পানি রয়েছে। মৎস্য খেতে কিন্তু জেলেরা কিন্তু সমুদ্রে বৈরী আবহাওয়ার কারণে যেতে পারছেন না। আজকে সর্বশেষ 24 ঘন্টায় কিন্তু পটুয়াখালীতে 58.। ধন্যবাদ দুজনকেই। টানা বৃষ্টিতে সৃষ্ট বন্যা এবং মানুষের দুর্ভোগের খবর জানাচ্ছিলেন সহকর্মীরা। দেশের কয়েকটি অঞ্চলে চলমান বন্যা পরিস্থিতির কারণে আজকের কুমিল্লা মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিতব্য এইচএসসি ও সমমানের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। আকস্মিক বন্যায় বিভিন্ন এলাকায় শিক্ষা প্রতিষ্ঠান প্লাবিত হওয়া এবং যোগাযোগ ব্যবস্থায় বিপর্যয় দেখা দেওয়ায় পরীক্ষার্থীদের দুর্ভোগ এড়াতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট বোর্ডগুলো জানিয়েছে। 3 বোর্ডের একযোগে পরীক্ষার স্থগিতাদেশ ছাড়া দেশের লাখো পরীক্ষার্থীকে অপেক্ষায় থাকতে হচ্ছে। তবে বোর্ডগুলোর পক্ষ থেকে জানানো হয় শুধুমাত্র 10 জুলাইয়ের পরীক্ষাগুলো স্থগিত করা হয়েছে। পরবর্তী পরীক্ষাগুলো পূর্ব ঘোষিত সময়সূচি অনুযায়ী যথারীতি অনুষ্ঠিত হবে। চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে আজ। এর মাধ্যমে পরীক্ষায় অংশ নেওয়া 19 লাখ শিক্ষার্থীর অপেক্ষার অবসান হচ্ছে। অতীতে কেন্দ্রীয়ভাবে পরীক্ষার ফল ঘোষণা করা হলেও এবার প্রত্যেক শিক্ষা বোর্ড থেকে আলাদাভাবে ফল প্রকাশ করা হবে। 9টি সাধারণ শিক্ষা বোর্ড সহ বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের এসএসসি ও সমমান পরীক্ষার ফল বেলা 2টায় বোর্ডগুলোর ওয়েবসাইট, সংশ্লিষ্ট সব পরীক্ষা কেন্দ্র বা শিক্ষা প্রতিষ্ঠান এবং SMS এর মাধ্যমে প্রকাশ করা হবে।
ডিসেম্বরের মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্বাচনের সব প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। রাতে ফরেন সার্ভিস একাডেমিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের অগ্রগতি জানাতে ডাকা এক সংবাদ সম্মেলনে এই কথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বলেন, আগামী মাসগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীকেও কঠোর হতে বলেছেন প্রধান উপদেষ্টা। সংস্কার শেষ হলে রমজানের আগেই নির্বাচন হতে পারে বলে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম। নিজস্ব ভবন না থাকায় 1 দশকেরও বেশি সময় ধরে গোপালগঞ্জের ভাঙ্গারহাট নৌ তদন্ত কেন্দ্রের কার্যক্রম চলছে পরিত্যক্ত ভবনে। এতে একদিকে যেমন ব্যাহত হচ্ছে সেবা, অন্যদিকে বাসস্থান সংকটে মানবেতর দিন পার করছেন পুলিশ সদস্যরা। এছাড়াও অস্ত্রাগার ও হাজতখানা না থাকায় নিরাপত্তা ঝুঁকিতে রয়েছে তারা। সমস্যা সমাধানের কাজ চলছে বলে জানান পুলিশ সুপার। মাসুদ পারভেজের প্রতিবেদন, জানাচ্ছেন সিফাত রহমান জেসি। 2002 সালে গোপালগঞ্জের কোটালীপাড়ার ভাঙ্গারহাটে একটি স্কুল ঘরে চালু হয় অস্থায়ী পুলিশ ক্যাম্প। পরবর্তীতে 2013 সালে সাদুল্লাপুর ইউনিয়ন পরিষদের ভাড়া কক্ষে শুরু হয় ভাঙ্গারহাট নৌ তদন্ত কেন্দ্রের যাত্রা। তবে 13 বছর পার হলেও কেন্দ্রটির কোনো নিজস্ব ঠিকানা হয়নি, যার ফলে ব্যাহত হচ্ছে কেন্দ্রের সেবা কার্যক্রম। সরকারি মালামাল আছে, এইটা রাখাটাও ততটা নিরাপদ না, যেহেতু অনেক জায়গায় অস্ত্রাগার আলাদা থাকে, তারপরে আসামি থাকলে আসামি রাখার জায়গা আলাদা থাকে। এবার বলতে এখানে 100% হবে, যদি এগুলো খালি হয়, আমাদের সেখানে খালি হয়, তাহলে আমাদের সুযোগ সুবিধা আমরা ভালো দিতে পারি। এখানে আসামি নিয়ে আসলে যত সময় রাখি, 10-15 মিনিট, আধা ঘন্টা রাখি, ওটা আমাদের সেন্ট্রি থাকে, সেন্ট্রি ডিউটি থাকে, ওই সেন্ট্রি ডিউটি হেফাজতে রাখি, পরে আমরা পিক আপ করে আমরা কোটালীপাড়া দিয়ে আসি। ভবনটিতে খসে পড়ছে পলেস্তারা, নেই অস্ত্রাগার ও হাজতখানা, নিরাপত্তা ঝুঁকি বাড়ছে প্রতিনিয়ত। পর্যাপ্ত সুবিধা না থাকায় মানবেতর দিন পার করছেন পুলিশ সদস্যরা। অন্যদিকে বৃষ্টির পানিতে ভিজে প্রতিনিয়ত নষ্ট হচ্ছে তদন্ত সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ নথিপত্র। সংশ্লিষ্টরা বলছেন, নিজস্ব ভবন হলে বাড়বে পুলিশি সেবার মান। ওখানে যেভাবে আমরা অস্ত্রগুলির জন্য যেভাবে ভবন দরকার, যেভাবে আমাদের অ্যাকোমোডেশন দরকার, আমাদের ওই জায়গায় তা নাই। সব দিক দিয়ে আমাদের ওখানে যে ফোর্স অফিসার রয়েছে, খুবই তারা মানে কষ্টে জীবনযাপন করে। ওখানে নিজস্ব কোনো স্থায়ী স্থাপনা বা পুলিশের নামে নিজস্ব কোনো ভবন না থাকার জন্য নিজস্ব ভবন ও ভূমি অধিগ্রহণের জন্য মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে বলে জানালেন পুলিশ সুপার। 20 সালে আমরা একটা জমি অধিগ্রহণের প্রস্তাব প্রদান করেছি। প্রস্তাবটা এখন মন্ত্রণালয়ে রয়েছে। এছাড়াও আমরা জেলা পরিষদ থেকে বা জেলা প্রশাসনের কাছ থেকে আমরা খাস বর্ধনের চেষ্টা করে যাচ্ছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দ্রুতই ব্যবস্থা গ্রহণ করবেন, এমনটাই প্রত্যাশা পুলিশ সদস্যদের। সিফাত রহমান জেসি, মোহনা সংবাদ। এবার জুলাই গণঅভ্যুত্থান নিয়ে আমাদের বিশেষ আয়োজন রক্তাক্ত জুলাই। জুলাই আন্দোলনে স্বৈরাচারী হাসিনার বিরুদ্ধে রাজপথে অগ্রসেনানীর ভূমিকা পালন করেছে যে কটি এলাকা, তার অন্যতম মহাখালী, রামপুরা ও বাড্ডা। শেখ হাসিনার পতনের আগ পর্যন্ত সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের হাজারো শিক্ষার্থীর নেতৃত্বে অসংখ্য সাধারণ মানুষ এসব এলাকায় প্রতিরোধের দেয়াল গড়ে তোলেন। সড়কের সঙ্গে রেলপথ বন্ধ করে আন্দোলনের গতি বাড়িয়ে দেন বিক্ষুব্ধ ছাত্র জনতা। শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্ট। আওয়ামী লীগ দুঃশাসনের দীর্ঘদিনের চাপা ক্ষোভে জনতার মগজে মরণে রক্তক্ষরণের সমাপ্তির মাস জুলাই আগস্ট। টানা 36 দিনের লড়াই সংগ্রামে সংগঠিত হয় গণ অভ্যুত্থান। পতন হয় 1.5 দশকের শেখ হাসিনার একনায়কতন্ত্র, মুক্ত হয় গণতন্ত্র। জুলাই আন্দোলনে ঢাকার যে কয়টি এলাকায় ইস্পাতের দেয়াল তৈরি করে রেখেছিল ছাত্র জনতা, তার অন্যতম মহাখালী, রামপুরা ও বাড্ডা। এসব এলাকায় আন্দোলনকারীদের অন্যতম লক্ষ্য থাকত মহাখালী মোড়, রেলপথ এবং বাড্ডার প্রধান সড়ক। আন্দোলন যেখানে থেমে গিয়েছিল সেখানে প্রাইভেট ইউনিভার্সিটি এই আন্দোলনকে আবার জাগিয়ে তুলেছে 2024-এর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এই তিনোটা আন্দোলনেই যদি আপনি দেখেন যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের এই আপার মিডল ক্লাস বা মিডল ক্লাস সোসাইটির স্টুডেন্টরা বা এই পরিবারের ছেলেরা যখনই এঙ্গেজ হচ্ছে, যখনই তারা পলিটিক্স নিয়ে কথা বলছে, দেশ নিয়ে কথা বলছে, তখনই কিন্তু শাসক গোষ্ঠী তাদের কাছে হার মানতে বাধ্য হচ্ছে। 7 রাস্তা, নাবিস্কো, মহাখালী বাস টার্মিনাল, রেলগেট, আমতলী, বনানীর চেয়ারম্যান বাড়ি ও কাকুলি সহ মূল সড়কে হয় তুমুল লড়াই। সরকারি তিতুমির কলেজ, বিএফ শাহীন কলেজ, বুয়েটেক্স ও সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয় সহ আশেপাশের শিক্ষা প্রতিষ্ঠানের জোরালো ভূমিকা ছিল রাজপথে। 17 তারিখ
ঢাকা ভার্সিটির প্রত্যেকটা হল বন্ধ হয়ে যাওয়ার পর তারা কিন্তু ব্যাগ থেকে শুরু করে তাদের যত যা আছে সব কিছু নিয়ে কিন্তু তারা ঢাকা ছেড়েছে বা অনেকে ঢাকায়ও ছিল। পরবর্তীতে কিন্তু আন্দোলনের হাল ধরা বা আন্দোলন পুনরুজ্জীবিত করেছেই কিন্তু মূলত বেসরকারি বিশ্ববিদ্যালয় 18 তারিখ থেকে। আর রামপুরায় জড়ো হন ব্র্যাক, নর্থ সাউথ, ইস্ট ওয়েস্ট, আইইউবি সহ অনেক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গড়ে তোলেন তুমুল প্রতিরোধ। 10 জুলাই সর্বপ্রথম এই রামপুরাতে একটা আমরা বাংলা ব্লকেট কর্মসূচি সফল করি এবং পরবর্তীতে যখন পাবলিক বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলো হলগুলো বন্ধ করে দেয় 18 জুলাই আমরা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা সারা ঢাকা শহরে এই আন্দোলনকে ছড়িয়ে দিতে আমাদের জায়গা থেকে আমরা সর্বোচ্চ চেষ্টা করি। আমরা কিন্তু চেয়েছি সাধারণ একটি দাবি ছিল আমাদের, খুবই সাধারণ, কিন্তু সেই সাধারণ দাবিটাকে এত বড় করে ফেলছে যে একটা সাধারণ শিক্ষার্থীদের বিরুদ্ধে পুরো একটি রাষ্ট্র কাঠামোকে মানে আমাদের পিছনে লেলিয়ে দেওয়া হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনী ও তৎকালীন সরকারি দলের নেতাকর্মীরা বর্বরোচিত হামলা করেও দমাতে পারেনি এই 3 এলাকার ছাত্র জনতাকে। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। জাফলং, বাংলাবাজার, বাউরবাগ, বালুর হাওর, নয়াগাঙ্গের পাড় সহ ইসিএ ঘোষিত এলাকা থেকে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে প্রতিদিন কোটি টাকার বালু উত্তোলন বন্ধের দাবি জানিয়েছেন সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার লেঙ্গুরা ইউনিয়নের নদী ও পরিবেশ বাঁচাও আন্দোলন গোয়াইনঘাট উপজেলার শাখার আহ্বায়ক আজমল হোসেন। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান। দীর্ঘ 17 বছর বন্ধ থাকা আন্তর্জাতিক মানের রাজবাড়ী সুইমিং পুলটি মাদকের আখড়ায় পরিণত হয়েছে। দক্ষ জাতীয় মানের সাঁতারু তৈরি করতে 21 বছর আগে উদ্বোধনের পর কর্তৃপক্ষের উদাসীনতা ও অব্যবস্থাপনায় আর আলোর মুখ দেখেনি সুইমিং পুলটি। দ্রুতই চালুর আশ্বাস দিলেন জেলা প্রশাসক। ইউসুফ মিয়ার প্রতিবেদন, জানাচ্ছেন সিফাত রহমান জেসি। জাতীয় মানের সাঁতারু তৈরির উদ্দেশ্যে 2003 সালে জাতীয় ক্রীড়া পরিষদের তত্ত্বাবধানে রাজবাড়ীর ভবানীপুরে প্রায় 3 একর জমির উপর 3,37 লাখ টাকা ব্যয়ে রাজবাড়ী সুইমিং পুল নির্মাণ করা হয়। নির্মাণের কাজ শেষে পুলটি জেলা ক্রীড়া সংস্থার কাছে হস্তান্তর করে জাতীয় ক্রীড়া পরিষদ। 2007 সাল পর্যন্ত চালু ছিল সুইমিং পুলটি। এখানকার 11 জন সাঁতারু জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে স্বর্ণপদক, রূপ ও তামা পদক অর্জন করেছে। পরবর্তী সময়ে এখানে কোনো লোকবল নিয়োগ না করায় বন্ধ হয়ে যায় পুলটি। রক্ষণাবেক্ষণের অভাবে বিভিন্ন যন্ত্রাংশ চুরির পাশাপাশি আগাছা, ময়লা ও আবর্জনায় ঢেকে গেছে পুলটি। সুইমিং পুলের ভিতরে এখন মাদকের আড্ডাখানা চলে। আমরা চাই যে যত দ্রুত সম্ভব এই রাজবাড়ী সুইমিং পুলের সাঁতার আবার প্রশিক্ষণ আবার শুরু হোক। কিছু সাউন্ড ডাউন যা ছিল সব কিছু খুলে নিয়ে যায়। তারপরে এখানে মোটর ছিল যেটাতে পানি দেওয়া হয়, সেই পানির মোটর খুলে নিয়ে যায়। রাজবাড়ী জেলায় একটা সুইমিং পুল, সেইখানে গরু, ছাগল, মাদক, তারপর চুরি ডাকাতি হয় এখানে। আমি দেখা যে সময় থাকি না ওই সময় দেখা যায় অনেক সময় পোলা পানো ভাঙচুর করে নিয়ে যায়। নিচ দেওয়া বাউন্ডারি নিচ দেওয়া আসে, উপর দেওয়া আসে, এসে তারা এরকম ভাঙচুর করে এবং রাত্রিরে অন্ধকারে অনেক নেশাগ্রস্ত ছেলেরা এসে এখানে আড্ডা দেয়। বন্ধ থাকা সুইমিং পুলটি চালুর উদ্যোগের কথা জানান জেলা ক্রীড়া অফিসার। এখানে কি ধরনের সংস্কার করতে হবে এবং তার এস্টিমেটেড খরচ কেমন হবে তার একটা তালিকা করে আমরা সম্মানিত জেলা প্রশাসক স্যার বরাবর আমি দিয়েছি এবং আমি মনে করি যে এই আমাদের যে এস্টিমেটেড প্রোগ্রামগুলো দেওয়া হয়েছে এগুলো সঠিকভাবে রাজবাড়ী জেলায় বাস্তবায়িত হলে ইনশাআল্লাহ সুইমিং পুলটা আবার প্রাণ ফিরে পাবে। সুইমিং পুলটি আবারও চালু এবং বিভিন্ন সমস্যা সমাধানের আশ্বাস দিলেন জেলা প্রশাসক। আমরা জাতীয় সুইমিং পুল ফেডারেশনের সাথে আলাপ করে তাদের কাছে কোনো সহযোগিতা পাওয়া যায় কিনা, অথবা তাদের নির্দেশনায় আমরা জেলা ক্রীড়া সংস্থার যে কমিটি তার সর্বসম্মত ডিসিশনের প্রেক্ষিতে যেটা আমরা করতে পারি, আমাদের পার্শ্ববর্তী কুষ্টিয়ায় এটি সরকারি পিপিআর ফলো করে বেসরকারি সংস্থার অনুকূলে দেওয়া হচ্ছে 3 বছরের জন্য ইজারা। সুইমিং পুলটি আবারও চালু হবে এবং জাতীয় মানের সাঁতারু তৈরি হবে এমন প্রত্যাশা সবার। সিফাত রহমান জেসি, মোহনা সংবাদ। এবার সারা দেশে অনুষ্ঠিত সভা সমাবেশ নিয়ে প্রতিনিধিদের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। বরিশালের বাকেরগঞ্জে কবাই ইউনিয়নে হানুয়া লক্ষ্মীপাশা মোহাম্মদিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ খলিলুর রহমান সংবাদ সম্মেলন করেছেন। বোর্ডের রেজিস্ট্রার বরাবরে টাঙ্গাইলের মধুপুর উপজেলার মহিষমারা ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। ভোলা দৌলতখানে পৌরসভা বিএনপির উদ্যোগে দলীয় নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম উদ্বোধন করেন ভোলা 2 আসনের সাবেক সংসদ সদস্য হাফিজ ইব্রাহিম।
জয়পুরহাটের পাঁচবিবির আইমারসুলপুর ইউনিয়নের 1000 গরিব দুস্থ ও অসহায় পরিবারের মাঝে 3500 কেজি বিজিএফ এর চাল বিতরণ করা হয়। ফরিদপুরের নগরকান্দায় স্যাটেলাইট টেলিভিশন মাই টিভির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মহরুমা ওমেদা বেগমের 18তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। তাহসিন তারিন, মোহনা সংবাদ। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ভারতের গুজরাটে একটি সেতু ভেঙে 4টি যানবাহন নদীতে পড়ে অন্তত 9 জনের মৃত্যু হয়েছে। রাজ্যটির আনন্দ ও ভাদোদরা জেলার মধ্যে সংযোগকারী 4 দশকের পুরনো সেতুটির একাংশ বুধবার সকালে যানবাহন চলাচলের এক পর্যায়ে ভেঙে পড়ে। এনডিটিভির তথ্যমতে 2টি ট্রাক, একটি বোলেরো এসইউভি এবং একটি পিকআপ ভ্যান পার হওয়ার সময় হঠাৎ ভেঙে পড়ে সেতুটি। ঘটনার পরপরই ফায়ার সার্ভিস, স্থানীয় পুলিশ এবং ভাদোদরা জেলা প্রশাসনের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাৎক্ষণিক উদ্ধার অভিযান শুরু করে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এবার আগে শিরোনামগুলো আরো একবার। ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে ফেনী সহ কয়েক জেলার বিস্তীর্ণ জনপদ প্লাবিত। বন্যার কারণে 3 বোর্ডের আজকের এসএসসি পরীক্ষা স্থগিত। মাধ্যমিক ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ আজ। শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে নিজ প্রতিষ্ঠান সহ খুদে বার্তায় ফল জানতে পারবেন শিক্ষার্থীরা। 1 দশক ধরে পরিত্যক্ত ভবনেই চলছে গোপালগঞ্জের ভাঙ্গারহাট নৌ তদন্ত কেন্দ্রের কার্যক্রম। ভয়াবহ আবাসন সংকটে পুলিশ সদস্যরা। এবং অভ্যুত্থানের স্বৈরাচারের বিরুদ্ধে মহাখালী রামপুরা এলাকায় কঠিন প্রতিরোধ ছিল ছাত্র জনতার। সড়ক ও রেলপথ অবরোধে গতি আসে আন্দোলনে। এই ছিল মোহনা সংবাদের পরবর্তী সংবাদ দুপুর 1টা। এর আগে সকাল 11টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউব। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।